লিওনের কথা শুনে অরির কান্না থেমে গেল। তবুও সে মনে মনে স্বাভাবিক হতে পারছে না, কারণ সে তো জানে এই লোকটা ঠিক কতটা খারাপ ছিল অতীতে। আর এখন ভালো হয়েছে কি না ভালো হওয়ার নাটক করেছে, সেটা এই লোকটাই ভালো জানে। অরি নিজের চোখ মুখ মুছে রিকিকে লোকেশন বলে। রিকি চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করে এবং মুহূর্তের মাঝে তাদের গাড়ি মেন রোডে এসে সামনের দিকে ছুটে যেতে থাকে। প্রায় 20 মিনিটের মধ্যে অরির বলা জায়গাটায় এসে গাড়ি থামায় রিকি। অরি চট করে কাছে জানালা ভেদ করে দেখার চেষ্টা করলো এরা আদৌ তাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে কিনা, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে রিকি তার কথা মতো সঠিক স্থানে নিয়ে এসেছে। এটা দেখে অরি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লিওন গাড়ি থেকে বের হয়ে পিছনে এসে ডোর খুলে দিল। অরি এগিয়ে এসে নামতে যাবে, তখনই লিওন আবারও তাকে কাঁধে তুলে নিল। এটা দেখে অরি খ্যাঁক করে বলে উঠল, নামান বলছি, আমি এইটুকু পথ নিজেই যেতে পারবো। লিওন আর অরির ব্যাগ ও গ্লাস হাতে নিয়ে সামনের দিকে যেতে যেতে হিসিয়ে বলল, কেন ভয় পাচ্ছিস? যদি এই দৃশ্য তোর স্বামী দেখে মাইন্ড করে তখন কি হবে, তাই তো? হ্যাঁ তাই। লিওনের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলে উঠল, তোর স্বামীর সামনে শুধু এই অবস্থায় কেন, এর থেকে আরও খারাপ অবস্থায় গেলেও আমার কোনো কিছু যায় আসবে না, কারণ তুই সর্বপ্রথম এই আমিটার। তুই আমাকে না মেনে নিলেও কিন্তু আমি তোকে ছাড়ছি না, কিছুতেই না। পরের চোয়াল ঝরে পড়ল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে বলল, আমার স্বামী থাকলে তো তুই দেখা পাবি, সার শয়তান কোথাকার। লিওন কয়েকটা বাড়ি পেরিয়ে এসে দেখলো একটা 5তলা বিল্ডিংয়ের নিচে অনু চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। তাদেরকে একসাথে দেখে অনুর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে তো এখানে তার আপুর জন্যই অপেক্ষা করছিল। এত রাতে একা একা একটা রিকশায় আসবে, এটা ভাবতো চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছিল। তারা গাড়িটা তখন নিয়ে এসেছিল। তারপর অনু চেয়েছিল ড্রাইভারকে গাড়ি নিয়ে আবারও পাঠিয়ে দেবে তার আপুকে নিয়ে আসার জন্য, কিন্তু ড্রাইভারের ফ্যামিলিতে হঠাৎ করে সমস্যা হওয়ায় উনি ছুটি নিয়ে চলে গেছে। আর সেও ফ্ল্যাটে একা ছেলে মেয়েদের রেখে যেতে পারছে না। সব কিছু মিলিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু এখন লিওনের সাথে তার আপুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? তোর জায়গায় তো অন্য কারো থাকার দরকার ছিল। তা তোর সেকেন্ড দুলাভাই কই? বউকে বাইরে রেখে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? অরিন নিচে এসে সাবধানে নিচে নামিয়ে দিয়ে হাতে ক্রুশ ধরিয়ে দিল। অরিন নিজেকে সামলিয়ে নিতেই লিওন অনুর দিকে তাকে কথাগুলো বলে। এদিকে লিওনের কথা শুনে অনু ড্যাব ড্যাব করে তাকালো। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লিওন চোখ মুখ কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলল, হোয়াট? আমার বদলে কে দাঁড়িয়ে থাকবে? আর কিসের সেকেন্ড দুলাভাই? আমার একটাই বোন, আর কোনো বোনটোর নেই। কথা শুনে লিওনের কপাল কুঁচকে গেল। সে ঘাড় কাত করে পাশে দাঁড়িয়ে থাকা অরির দিকে এক পলক তাকিয়ে বলল, তোরা পুজো বলো আমায়ও নাকি বিয়ে করেছে, আর ওই বেবিটাও তাদের। ওয়েট ওয়েট, এই তোর ছেলের বয়স কত? ওকে দেখে তো নিককে কিছুটা বড় মনে হয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের বিচ্ছেদ 6 বছর আগে হয়েছিল, তারপর তো বিয়ে করলো। তোর এখন এত বড় ছেলে থাকার কথা না, তাহলে কিভাবে এত বড় ছেলে হলো? আর তোর ছেলের চোখ দুটো কেন আমার চোখের মতো হুবহু হলো? আর ওকে তুই এইভাবে প্যাকেট করে রাখিস কেন? তোরা কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? নিজের প্রেমিকে রেখে অন্য কাউকে কেন বিয়ে করলি? লিওন এতগুলো প্রশ্ন শুনে ওরই কিছুটা ঘাবড়ে গেল। তবুও সে নিজেকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করে গম্ভীর কণ্ঠে বলল, আমার হাজবেন্ডের চোখের মনেও গাঢ় বাদামি বর্ণের। আর আমার ছেলেটা সুন্দর নয়, তাই ওকে নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করি। কারণ মানুষের কালো রং প্রিয় হলেও কালো মানুষ বারবার অপছন্দের তালিকায়। আর আপনাকে কে বলেছে আমার ছেলে নেকির থেকে বড়? ও হয়তো দেখতে বড় হলেও বয়সের দিক থেকে নেকি থেকে অনেকটা ছোট। আপনাকে আগেও বলছি, আমি খুব স্বার্থপর মেয়ে। নিজের শান্তি সুখের জন্য সব কিছু করতে পারি, আর এটা এমন কোনো কঠিন কাজ ছিল না। আপনি তো এসআই সাহেবকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। আমার জন্য উনি এমনিতেই অনেকটা কষ্ট পেয়েছিলেন, তাই ওনাকে আর এইসবের মাঝে জড়াতে চাইনি। কারণ আমি জানি আপনি ওনাকে ঠিক কতটা ঘৃণা করেন। দেখা গেল এইবার ওনাকে উপরে পাঠিয়ে দিলেন, তাই রিক্সা নিতে চাইনি। আশা করছি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আপনি যেতে পারেন, আমি ভীষণ টায়ার্ড। আর আপনার মৃত বন্ধু, সরি, জীবিত বন্ধু আপনার জন্য ওয়েট করছে। সো গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ আমাকে ড্রপ করার জন্য।
কথাগুলো শুনে লিওন ভুরু কুঁচকে কিছুক্ষণ ওরির ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু না বলে সেখানে থেকে চলে গেল। তাকে চলে যেতে দেখে ওরই হাঁপ ছেড়ে বাঁচল। লাইফের প্রথম এক নাগাড়ে এতগুলো মিথ্যে বলল, কিন্তু এছাড়া আর উপায় নেই, কারণ সেও দেখতে চায় এই মানুষটা আদৌ ভালো হয়েছে কিনা। অন্যদিকে অনু এতক্ষণ চুপ থাকলো, এখন সে বলে উঠল, আপু তুমি ওনাকে না মেনে নিলেও তো এটা বলতে পারতে, লুহান আর অন্য কারোর সন্তান নয়, বরং ওনার সন্তান। উনি নিজের রক্ত, যাকে হারিয়ে উনি আজ পর্যন্ত কষ্ট পাচ্ছে, সেই বেবিটাই লুহান। ছোটো বোনের কথা শুনে ওরই একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে কণ্ঠে বলল, আই নো উনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার হাতেও আর কোনো উপায় নেই অনু। তুই তো সবটা জানিস, আমি কেন এমন করছি সেটাও জানিস। অপারেশনটা শুধু সাকসেস হতে দে, তখন আমি নিজে গিয়ে ওনাকে সবটা বলবো। না হলে উনি দ্বিতীয়বারের মতো আবারও নিজের সন্তান হারানোর যন্ত্রণাটা কিছুতেই সহ্য করতে পারবে না। আর ওনার কিছু হোক সেটা আমি চাই না। কথাগুলো বলার সময় অরিরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দেখে অনু কাছে এসে বড় আপুকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না আপু, আমাদের দুষ্টু ছেলের কিছুই হবে না। উপরওয়ালা এতটা নিষ্ঠুর নন। তুমি দেখবে ও একেবারে সুস্থ হয়ে যাবে এবং অপারেশনটাও সাকসেসফুল হবে ইনশাল্লাহ। অরি চোখের পানি মুছে খোলা আকাশের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, হুম, তাই যেন হয়। লিওয়ান দাঁতে দাঁত চেপে হনহনিয়ে সে সজোরে ডোর খুলে সিটে বসলো। তার আগে শরীরটা জ্বলে যাচ্ছে। তার একমাত্র বউকে না অন্য একজনকে বিয়ে করেছে। এখন ইচ্ছে করছে ওই লোকটাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দিতে, কিন্তু এখন সে এগুলো তো করতে পারবে না, কারণ সে এখন ভালো হয়ে গেছে। বিনা দোষে আর কাউকে হার্ট করবে না। কিন্তু সে প্রতিনিয়ত আঘাতের উপর আঘাতই পাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করার তীব্র চেষ্টা চালাচ্ছে লিওয়ান। সে চায় না আবারও এই রাগের কারণে ভুল কিছু করে ফেলুক, কারণ এই রাগ যে প্রতিশোধের জন্য তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলছে। তাই সে আর একই ভুল করে আবারও কাউকে হারিয়ে ফেলতে চায় না। রিক্কি বস ওরফে বন্ধুর হাবভাব পর্যবেক্ষণ করে নিয়ে ধীর কণ্ঠে বলল, কি হয়েছে, এত রেগে আছিস কেন? ভাবিজান কিছু বলেছে? লিওন সাপের মতো ফোঁস করে বলে, তোর ভাবিজান বিয়ে করেছে, আর ওই ফুল প্যাকেজিং করা পুচকু ছেলেটা ওদের সন্তান। রিকি চমকে উঠল। সে অবিশ্বাস কণ্ঠে বলল, অসম্ভব, ভাবিজান এমনটা করতেই পারে না। তাহলে কি ওই বাচ্চাটা আকাশ থেকে পড়েছে? এটাও তো হতে পারে। ভাবিজান তোকে মিথ্যে বলছে, আর ওই হাফ ব্যাটারিটাকে হয়তো অ্যাডপ্ট করেছে কোথাও থেকে। লিওন কিছু একটা ভেবে বলল, হতে পারে, কারণ ওকে তো কম আঘাত করিনি, তাই এখন আমাকে হার্ট করছে। তবে আমার মন বলছে ওই হারাম চৌধুরী দুই কন্যা আমাদের থেকে কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। হতে পারে, কিন্তু ভাবিজানের যদি সত্যি সত্যি বিয়ে হয়ে থাকে তখন কি করবে? হাল ছেড়ে দিয়ে দেবদাসের মতো থাকবে? রিক্কির কথা শুনে লিওন হেসে বলল, এই লিওন চৌধুরী কখনো কিছু স্যাক্রিফাইস করেনি। সেখানে নিজের ভালোবাসার মানুষটিকে স্যাক্রিফাইস করা কোনো প্রশ্নই ওঠে না। আমি গল্পের হিরো হতে আসি নাই, ভিলেন ছিলাম, ওই ভিলেনই হয়ে থাকতে চাই। ভালোবেসে যদি কিছু না পাই তবে সেটাকে ছিনিয়ে নিতে পারি। ওই কাবাব মেয়ে হাড্ডিকে ফেলে দিয়ে টাইম লাগবে না। জাস্ট আমি আমার টেডি বিয়ারের জন্য ভদ্র হওয়ার চেষ্টা করছি। তবে যেদিন সব ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, ওই দিন ওই মাদারবোর্ডকে ওই লিওন চৌধুরীর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন এই ঘাড়তারা মা ছেলের রহস্য বের করতে হবে, নয়তো দেখা যাবে আবারও ভুলভাল কিছু করে বসে আছি। নিজের উপরে নিজের বিশ্বাস নেই, সেখানে তোর ওই জেদি ভাবিজান কীভাবে বিশ্বাস করবে আমায়? দেখ গিয়ে, দুই বোন মিলে এতক্ষণ নিশ্চয় আমার 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। লিওন শেষের দিকে বলা কথাগুলো শুনে রিক্কি ঠোঁট কামড়ে মিটমিট করে হাসছে। এটা খেয়াল করে লিওন বিড়বিড় করে বলে উঠল, ভাবিস না তুই সব কিছু পেয়ে গেছিস, আমি যদি আমার বউকে না পাই তাহলে তুইও তোর বউ সন্তান পাবি না, কারণ আমি আমার এতটাও ভালো নই। লিওনের কথা শুনে রিক্কি হাসি থেমে গেল। সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, দোয়া করি ভাই তুই যেন তোর বউকে খুব তাড়াতাড়ি পাস। এটা বলে গাড়ি স্টার্ট দেয় রিক্কি। আর লিওন ছিটে গাইলে দিয়ে চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকলো, কিভাবে এই মা ছেলের মধ্যকার আসল সত্যটা বের করা যায়, এবং ওই মাস্ক পরিয়া তার ছেলেটাই বা কার সন্তান। রাত 2টো বেজে গেছে, তবু আজ লিওনের চোখের পাতা ঘুমের ছিটে ফোঁটা নেই। আর থাকবেই বা কীভাবে? তার বউ যে এখন অন্য কারোর সঙ্গে একই বিছানায় রয়েছে।
এটা ভাবতে গেলে লিওনের মাথায় আগুন জ্বলে উঠছে। সে পারছে না রাগের বশে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিতে। সে পারছে না এক ছুটে তার টেডি বিয়ারের কাছে চলে যেতে। লিওন কিছুতেই পারছে না নিজের তীব্র রাগ খুব নিয়ন্ত্রণ করতে। অনেকটা রাত হয়ে এসেছে লিও, এইবার তো একটু ঘুমানোর চেষ্টা কর, নয়তো শরীর খারাপ করবে। লিওন পুরো রুম জুড়ে পায়চারি করছে আর কিছু একটা ভাবে চলছে। তখন সোফায় শুয়ে থাকা অবস্থায় রেখে বিরক্তকর কণ্ঠে কথাগুলো বলে। এই ছেলেটার জন্য সেও ভালো করে ঘুমাতে পারছে না। রুমের লাইট অন করে রাখা, তার উপর লিওনের পায়ের শব্দ। আবার মাঝে মাঝে লিওন বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে তার বইয়ের সেকেন্ড হাজবেন্ডকে। সব মিলিয়ে তার ঘুমের গুষ্টি তুষ্টি মোয়া বানিয়ে দিচ্ছে। লিওন রেখে রেখে তাকে কটমট দৃষ্টিতে বলল, ঘুম মাই ফুড। আমার একমাত্র বউ এখন অন্য কারোর সঙ্গে রয়েছে, আর আমি কি না তোর মতো নাক ডেকে রিল্যাক্সে ঘুমাবো? এটা তুই ভাবলি কিভাবে? আমার বউয়ের জায়গায় যদি আজ তোর বউ থাকতো তখন তুই কি করতি? করতাম, বউকে তুলে নিয়ে এসে আবারও বিয়ে করে কাছে রেখে দিতাম। রিকির কথা শুনে লিওন চোখ দুটো ছোট ছোট করে বলল, আবারও রিপিট করি তাহলে এইবার তোর ভাবিজান আমাকে জানিয়ে মেরে দিবে। ইউ নো, তোর ভাবিজান অতীতে ফিরতে চায় না। অতীতে তাকে একটু বেশি কষ্ট দিয়েছি, সঙ্গে আমিও। শেষ বাক্যটি বলে দীর্ঘশ্বাস ছাড়ল লিওন। রিক্কি সোজা হয়ে উঠে বসে ধীর কণ্ঠে বলল, আমি জানি ভাবিজানের অতীতটা কতটা কষ্টদায়ক ছিল, কিন্তু তুই তো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছিস। নিজের করা ভুলগুলোর জন্য সরি বলেছিস। আর সব থেকে বড় কথা হলো তুই নিজের অন্যায়গুলো মেনে নিয়ে সংশোধ করার চেষ্টা করছিস। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। তুই এখন ভালো হয়ে ভাবিজানকে হারিয়ে ফেলবি, আর একটু খারাপ হলে আবারও ভাবিজানকে নিজে করে পাবি। তবে আমি জাস্ট জোর করে বিয়ে করার কথাটা বলেছি। একবার বিয়ে হয়ে গেলে আর ওই থার্ড পার্সন লোকটা কিছুই করতে পারবে না। হয়তো ভাবিজানিতে আবারও রেগে যাবে তোর উপর, কিন্তু তুই এখন ওনার সব রাগ সহ্য করায় না হয় জেন্টলম্যান হয়ে থাকার চেষ্টা করবি। আমার বিশ্বাস কর, ভাবিজান একসময় ঠিকই তোকে মেনে নিবে। এই কথা শুনে লিওন সিঙ্গেল সোফায় বসে বিড়বিড় করে বলল, জোর করে বিয়ে করা হলে আজই করতাম। দেখলি না, জাস্ট একটু জোর করে গাড়িতে তুলেছিলাম বলে মরা কান্না শুরু করে দিয়েছিল। যেন আমরা ওকে কোথাও নিয়ে যাচ্ছি, পাচার করে দিব। ওই পিচ্চি ছেলেটা যদি না থাকতো তাহলে তখন ওই হারামজাদাকে ওপরে পাঠিয়ে দিতাম। সারা বাচ্চা থাকার জন্য আমার হাত থেকে বেঁচে গেল। যেখানে ওই এসআইকে ছাড় দেয়নি সেখানে ওই শালাকে কিভাবে ছাড় দেই? বাই এনি চান্স যদি ওই মাদার বোর্ড আমার সামনে পড়ে তাহলে ওই দিনই ওকে হাসপাতালে পাঠিয়ে দিব, আই প্রমিস। সব বুঝলাম, কিন্তু এখন কি করবি? আর কত রাত এইভাবে না ঘুমিয়ে পার করবি? এখন আপাতত ওই বাড়ির উপর নজর রাখ, আর তুই যতদূর সম্ভব অনুর সঙ্গে সব কিছু ঠিক করে নিয়ে বিয়ে করে নে। তারপর বাকিটা আমরা উপর ছেড়ে দে। আর তোর ভাবিজানকে যেদিন কাছে পাবো ওই দিনে রিল্যাক্সে ঘুমাবো। কথাগুলো বলে লিওন ওয়াশরুমে চলে গেল, আর রিক্কি গালে হাত দিয়ে ভাবতে থাকলো এদের দুজনের ভাবে মিল করাবে। দীর্ঘক্ষণ রাত অতিবাহিত হয়ে নতুন সকাল আগমন ঘটেছে। সঙ্গে নীরব শহরটা আবারও ব্যস্ত শহরে পরিণত হয়েছে। মানুষজন যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তার আশেপাশে নানান রকমের দোকানপাটের লোকজন গিজগিজ করছে। ছেলেমেয়েরা নিজ 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 প্রতিষ্ঠানের ড্রেস পরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। একই সঙ্গে ওরিও ছেলেমেয়েদের সকালের নাস্তা খাইয়ে দিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছে, আর অনু সব কাজ গুছিয়ে রাখছে, কারণ সে একটু পরে স্টোরে যাবে। আবারও জিজ্ঞেস করছি, অরণ্য তুমি স্কুলে যেতে পারবে তো? ওরির কথা শুনে লুহান গলা জড়িয়ে ধরে গালের টপাটপ দুটো চুমু খেয়ে বলো, ডোন্ট ওয়ারি মম, তোমার ছাদ একদম সুস্থ আছে। ছেলের কথা শুনে ওরই মুচকি এসে লুহানের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এটা দেখে টিক্কি বুক ঘোবড়া করে বলল, আমাকে কেউ আদর করে না। পরে মুখ টেপে হেসে লুহানকে কোল থেকে নামিয়ে নিকেকে কোলে তুলে নিল। এটা দেখে আবার লুহান মুখ ফুলিয়ে স্কুল ব্যাগ ঘাড়ে চাপিয়ে হন হন করে বাইরে চলে গেল। যা, ভাইয়া রেগে গেল। অনেক নিমকে গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তোমার ভাইয়ার রাগ সবসময় নাকের ডগায় থাকে। নিমকে একগাল হেসে অরির গলা জড়িয়ে ধরে সেও দুটো চুমু খেয়ে দিয়ে বলল, ভাইয়ের নাকের ডগা কেটে দিলে তো সব রাগ হাওয়া হয়ে যেত মামুনি। তখন তোমায় বলতো নাক কাটা ভাইয়ের বোন। অরির কথা শুনে নিক্কি শব্দ করে হেসে উঠল। অরি মুচকি হেসে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল।
ততক্ষণে অনুও রেডি। তার করে লুহা রয়েছে। নিজ্ঞেকে দেখে জিভ বের করে ভেঙচি দিল। সেটা দেখে নিজ্ঞেও মুখ মুচড় দিয়ে বিড়বিড় করে বলল, বাদুর মুখ। দরজার তালা মেরে দুই বোন দুজনকে নিয়ে নিচে নেমে এলো। গাড়িতে চারজন উঠে বসতে ড্রাইভার চাচা গাড়ি স্টার্ট দিল। প্রায় অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। ছোট বোনকে স্টোরের সামনে নামিয়ে দিয়ে লুহান ও নিজ্ঞেকে নিয়ে চলে যায় স্কুলের উদ্দেশ্যে। নিজেদের কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছে গাড়ি থেকে নেমে এলো তিনজন। পরে ড্রাইভার চাচাকে অপেক্ষা করতে বলে সে বাচ্চাদের নিয়ে এগিয়ে গেল স্কুলের মেইন গেটের দিকে। পাপ্পা! নিজের পিতাকে দেখে রিক্কি চিৎকার দিয়ে ডেকে ওরির কাছ থেকে দৌড়ে যায় রিক্কির কাছে। অরি নিজের ছেলেকে নিয়ে সেখানে থমকে দাঁড়ায়। তাকে রাতে অনু সবটা বলে দিয়েছিল এবং এটাও বলেছে রিক্কি তাদের মেনে নিতে রাজি আছে। সব কিছু শুনে অরি তেমন কিছুই বলেনি, কারণ সেও চায় অনুর একটা ছোট্ট সুখের সংসার হোক, নিজের স্বামী সন্তানকে নিয়ে হাসি খুশি থাকুক। এছাড়া আর কিছুই চাওয়ার নেই তার। মেয়েকে দৌড়ে আসতে দেখে রিক্কি হেসে মাটিতে হাঁটু গেড়ে বসে দুহাত মেলে দিল এবং সঙ্গে সঙ্গে নিগ্গে এসে বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। মেয়েকে জড়িয়ে ধরে আদর করে দিল রিক্কি। এদিকে এমন দৃশ্য দেখে লুহানের খুব কষ্ট হলো। সেও রাতে জেনেছে এই রাতকানা লোকটা নিক্কির পাপা। সে বিশ্বাস করতে না চাইলেও এখন বাবা মেয়ের ভালোবাসা দেখে বিশ্বাস করতে বাধ্য। লুহান ছলছল চোখে নিজের মায়ের দিকে তাকালো। ডান হাত ধরে ঝাঁকিয়ে কান্নারত কণ্ঠে বলল, আমার ড্যাডকে চাই মম। তুমি প্লিজ আমার ড্যাডকে এনে দাও। এই রাতকানার মতো উনি আমাকে খুব খুব আদর করবে। আই ডোন্ট ওয়ারি ড্যাড, রাইট নাও মম। ছেলের চোখের পানি দেখে অরির বুকটা মোচড় দিয়ে উঠল। সে তড়িঘড়ি করে নিচে বসে ছেলের বুকের মাঝে জড়িয়ে ধরল এবং ফিসফিস করে বলল, দিব সোনা, তোমার ড্যাডকে তোমার কাছে এনে দিব পরমেজ। সেই থেকে শুনে আসছি এই কথাটা, তবু তুমি আমার ড্যাডকে এনে দিলে না। স্কুলে সবার ড্যাড রয়েছে, আর এখন নিক্কিরও ড্যাড ফিরে এসেছে। তাহলে আমার ড্যাড কোথায় মম? উনি কি আমার লাভ করে না? তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তোমার ড্যাড। অরির কথা শুনে লুহান নিজেকে ছাড়িয়ে নিয়ে চিল্লিয়ে বলে উঠল, মিথ্যে মিথ্যে বলছো তুমি। আমার ড্যাড আমাকে একটুও ভালোবাসে না। মম, যদি বাঁচত তাহলে কেন উনি আমার কাছে নেই? আমি কি খুবই পচা মম, যে উনি আমাকে একটুও ভালোবাসে না? কথাগুলো বলতে বলতে লুহান কেঁদে দিল। স্কুল ব্যাগ রাস্তার মাঝে ছুঁড়ে মারল। এদিকে ওরিও কাঁদছে। সেও লুহানের কাছে এগিয়ে আসতে চাইল। লুহান দৌড়ে সেখান থেকে চলে গেল। এটা দেখে সেও ওখানে ধপ করে বসে পড়ল। এত বছর অনেক কষ্টে নিজের ছেলেকে মানিয়ে রেখেছিল। চোখের সামনে অন্য কাউকে নিজের সন্তানকে আদর করে দেখলে লুহা শুধু চেয়ে থাকে এবং তার কাছে সে আবদার করে তার ড্যাডকে এনে দিতে। আজও সেটা ব্যতিক্রম হলো না। লুহান দৌড়াতে দৌড়াতে হঠাৎ অনুভব করলো তাকে কেউ একজন কোলে তুলে নিয়েছে। এটা টের পেয়ে সে চট করে মাথা সোজা করে তাকাতেই তার দৃষ্টি পড়ল একজোড়া তীক্ষ্ণ গাঢ় বাদামি বর্ণের চোখে। হ্যালো ফুল প্যাকেট, তুমি আমায় চিনতে পেরেছো? লিওনের কথা শুনে লুহান মার্কসের আড়ালে নাক টেনে মাথা উপর নিচ করে বোঝালো সে চিনতে পেরেছে। লিওন মুচকি এসে মার্কসের উপর থেকে লুহানকে আদর করে দিল। এতে লুহানের অশ্রুমাখার চোখ দুটো চিকচিক করে উঠল। সে কখনো অন্য কোনো ব্যক্তি থেকে আদর পায়নি। সে কাছে যায় না, কিন্তু এই অচেনা মানুষটাকে দেখার পর থেকে লুহানের মনের ভেতর কেমন কেমন হচ্ছে। কারণ সে খেয়াল করে দেখেছে এই লোকটা প্রায় তার মতোই দেখতে। এখনই তো কাছ থেকে দেখেও এটাই মনে হচ্ছে। তো কাঁদছিলে কেন হুঁ? রাস্তার পাশে মমকে একা ফেলে কেউ এইভাবে দৌড়ে পালায়? লিওয়ান শান্ত গলায় জিজ্ঞেস করে। সেগুলো শুনে লুহান কিছু না বলে হুট করে তার গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। এতে লিওন কিছুটা চমকে উঠল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সেও বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল বাচ্চা ছেলেটাকে। চোখ দুটো বন্ধ করতে অনুভব করলো তার বুকের ভেতর শান্তি শান্তি অনুভব হচ্ছে। বারবার মনে হচ্ছে সে খুব কাছের কাউকে খুঁজে পেয়েছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে এইভাবে বুকের সাথে চেপে ধরে রাখতে। তার খুব আপন আপন লাগছে। হয়তো একেই বলে রক্তের টান। দূর থেকে এই দৃশ্য দেখে অরির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে রইল। হঠাৎ করে মনের মাঝে অনেকগুলো প্রশ্ন জেগে উঠল। মন বলছে ওই মানুষটা সত্যটাই বলে দিত, কিন্তু মস্তিষ্ক বলছে অন্য কথা। আচ্ছা, ছেলের সুখের কথা ভেবে যদি সত্যটা বলে দেয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? সে ওই লোকটাকে না মেনে নিল
দিলেও তো ছেলের সুখটা ফিরিয়ে দিতে পারে। তার কলিজার টুকরো যে পিতার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, আর আজ এতটা কাছে থেকেও কিনা সে কিছুই বলছে না। সবার কাছে স্বার্থপর হওয়া গেলেও নিজের সন্তানের কাছে কিছুতেই স্বার্থপর হওয়া যায় না। বরং সন্তানের সুখের কথা ভেবে মা বাবারা স্যাক্রিফাইস করে, অথচ সে কি করছে? সব কিছু জেনে শুনেও ছেলেকে আরও কষ্ট দিচ্ছে। ভাবিজান, আপনি ঠিক আছেন? এত বছর পর আবারও সেই পুরনো ডাকটি শুনে ওরই ছলছল চোখে মাথা তুলে সামনের দিকে তাকায়। তাকে কাঁদতে দেখে রিকি বিচলিত হয়ে নিচের হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো, আপনি কাঁদলেন কেন ভাবিজান? অরি মাথা নিচু করে কান্নারত কণ্ঠে বলল, আমি খুব খারাপ একজন মা। নিজের ইগোর কাছে নিজের কলিজার টুকরোটাকেই কষ্ট দিচ্ছি। মানে? কিছু না, আপনারা ওদেরকে ক্লাসরুমে দিন, আমি দুপুরে এসে নিয়ে যাবনি। ওরই চোখের পানি মুছে স্কাচ হাতে নিয়ে উঠে দাঁড়ালো এবং এক পলক নিজের ছেলের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। কারণ সে জানে এদের কাছে তার ছেলে নিরাপদ রয়েছে। লিওনের সাথে একটু সময় কাটালে হয়তো তার ছেলেটার মনটা ভালো হয়ে যাবে। তাই তো নিজেকে সরিয়ে নিল, কারণ সে ভেবে নিয়েছে এখন কি করবে। লিওন ওরিকে চলে যেতে দেখে লুহানকে নিয়ে এগিয়ে এলো এবং রিক্কিকে জিজ্ঞেস করলো, ও এইভাবে চলে গেল কেন, তাও আমার কাছে ওর ছেলেকে রেখে? রিক্কি নিজের মেয়ে কোলে নিয়ে বলল, জানি না, আচ্ছা চল এদেরকে ক্লাসরুমে দিয়ে আসি। লিওনের কিছু না বলে রাস্তার পাশ থেকে লুহান ব্যাগ তুলে নিল হাতে। লুহান ঘাড় ঘুরে আশেপাশে তাকিয়ে তার মমকে দেখতে না পেয়ে চমকে উঠে বলল, আমার মম কোথায়? চলে গেছে। লিওন শান্ত ভঙ্গিতেই কথাটা বলল। সেটা শুনে লুহান অসহায় কণ্ঠে বলল, মম নিশ্চয়ই কষ্ট পেয়েছে আমার ব্যবহারে। আমি আসলে খুব পচা একটা ছেলে। লিওন স্কুলের ভেতর হেঁটে যেতে যেতে ধীর কণ্ঠে বলল, বেবিরা পচা হয় না, তারা একদম নিষ্পাপ হয়। কিন্তু আমার মমকে হার্ট করেছি। হার্ট করার রিজন কি? আসলে রাতকানাটাকে ওই পেতনিকে আদর করতে দেখে আমার খুব ইচ্ছে করছিল আদর নেওয়ার জন্য। তাই মমকে বলছি আমার ড্যাডকে এনে দিতে। লুহানের কথা শুনে লিওন সহ রিক্কির পা জোড়া থেমে গেল। রিক্কি আবারও অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার ড্যাডকে এনে দিব কেন? তোমার ড্যাড নেই তোমার কাছে?